যে দেশে যার কোনো পেশা নাই, সে চিন্তা করে আমাকে নিজে চলতে হবে, পরিবারকে চালাইতে হবে, সুতরাং আমার সর্বশেষ যে পেশা সেটা হচ্ছে আমার রাজনীতি, সেটা হচ্ছে আমার রাজনীতি। এই জন্য আজকে দেখেছেন কারণ বাজারের চাঁদাবাজদেরকে ধরে ব্যবসায়ীরা উত্তম মাধ্যম দিয়েছে, দেখেছেন কিনা, মিডিয়াতে দেখেছেন কিনা? তার মানে বাংলাদেশের মানুষ এখন আগের মতো নেই, বাংলাদেশের মানুষ আর আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে বাংলাদেশের মানুষ 2000 তরুণ জীবন দিয়েছে। যে তরুণদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে তরুণদেরকে আমরা বলতাম এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, যে তরুণদেরকে বলতাম এদের দ্বারা কিছু হবে না, সে তরুণরা আমাদের বড় বড় যারা আছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশকে যদি সুন্দর করতে হয় আমরা ছাড়া এর কোনো বিকল্প নেই। যেই তরুণরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে তরুণরা আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। সুতরাং এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না, হবে না, হবে না। আমরা একটা স্লোগান দিতে হবে সব সময়, পেশাবিহীন রাজনীতি, লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। পেশাবিহীন কোন রাজনীতি যে আসবে, যে কোনো দলের, যে কোনো হোয়াট এভার ইট ইজ, যদি কেউ আপনাদের সামনে আসে রাজনৈতিক নেতা পরিচয় দেয়, আগে জিজ্ঞেস করবেন ভাই তোমার পেশা কি। যদি তার পেশা থাকে তাহলে আপনি তাকে ভোট দিবেন। যে তোমার যেহেতু পেশা আছে, পরিবার চালানোর টাকা আছে, তাহলে তুমি আমার সেবা করবা। আর তোমার যখন পেশা থাকবে না তখন তুমি চিন্তা করবা তোমার আগে কি নিজের খেদমত করতে হবে, নিজে চলতে হবে, তখন তুমি আমার টাকা দিয়ে, যারা 2000-3000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, আপনি 2000-3000 টাকার বিক্রি করেন, সে 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে ইলেকশনে, সে যখন ইলেক্টেড হয় তার প্রথম কাজ থাকে এই যে 10 লক্ষ 15 লাখ টাকা খরচ করেছি, সুদে আসলে এই টাকাটা উত্তোলন করার চেষ্টা করে, এই জন্য উইথ ডিউ রেসপেক্ট আপনাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, আগামীর বাংলাদেশ, আগামীর যে নির্বাচন আসছে, এটা 4.5 কোটি ভোটার আছে তরুণ। আমাদের এখনই সময় আমরা বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটি আমাদেরকে পালন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সে দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। এখানে যারা যুবকরা আছেন, তরুণরা আছেন, দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের মানুষের মূল পার্থক্যটা কোথায় জানেন? বলা হয় তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি মেধাবী ছিল আইনস্টাইনকে বলা হয় সবচেয়ে বেশি মেধাবী, এবং আইনস্টাইনের মৃত্যুর পরে তার ব্রেনটা চুরি করেছিল যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক ডক্টর হার্ভে। তিনি তার ব্রেনটা চুরি করে, যখন মারা যায় ব্রেনটা চুরি করে পরীক্ষা করেছেন যে তার ব্রেন আর আমার ব্রেনের কোনো পার্থক্য আছে। তিনি পরীক্ষা করে দেখেছেন যে তার ব্রেন, আমার ব্রেন, আপনার ব্রেন কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তায়, থিঙ্কিংয়ে। আমাদের চিন্তা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় তাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি যদি ব্রেনকে বলেন আমি পারবো, ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। আপনি যদি ব্রেনকে বলেন আই ক্যান নট, আমি পারবো না, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট। প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি যেটি বলো। আজকে আমাদের ব্রেনের কারণে বলা হয় তাকে পৃথিবীর 5% মানুষের কাছে 95% সম্পদ আছে, আর 95% মানুষের কাছে মাত্র 5% সম্পদ আছে। বলা হয় তাকে সকল সম্পদগুলো ইকুয়ালি যদি বন্টন করে দেওয়া হয় একে সমহারে, মাত্র 3 মাসের ব্যবধানে প্রত্যেকে এই যে 95% সম্পদ সব আবার এই 5% জনগণের কাছে চলে আসবে। কেন? ধরেন আপনাকে আমি 2 কোটি টাকা দিলাম সমহারে, আপনি কি করবেন? 2 কোটি টাকা পাওয়ার পর কি করবেন? আমার খুব স্বপ্ন ছিল দেশ বিদেশ ঘুরবো, আপনি দেশ বিদেশ ঘুরে শুরু করবেন। আর একটা আইফোনের স্বপ্ন ছিল, আইফোন কিনবেন। একটা গাড়ির স্বপ্ন ছিল, গাড়ি কিনবেন। এই গাড়িটার মালিক কে? এই আইফোনের মালিক কে? এই যে বিমানের মালিক কে? আবার যে টাকাগুলো, সবগুলো টাকা এই যে 5% বিলিয়নিয়ারদের কাছে চলে যাবে। তার মানে তারা আমার মধ্যে পার্থক্য হচ্ছে থিঙ্কিংয়ে, চিন্তায়। চিন্তাবীজ ব্ল্যাক বলেছেন আমরা প্রতিদিন 60 থেকে 70 হাজার চিন্তা করি, তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। 90% চিন্তা হচ্ছে কি? নেগেটিভ চিন্তা। আপনি যদি
আমার ঢাকাশি গ্রিন রুমে যারা আছেন শিল্পীবৃন্দ তাদেরকে বিনয়ের অনুরোধ করছি আপনারা সবাই দর্শক শ্রেণীতে চলে যান, না হলে আমাদের বক্তার সমস্যা হয় কথা বলতে। প্লিজ। আসলে মানুষ হিসাবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা শোনা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা চেয়ে পৃথিবীর কথা শোনা সবচেয়ে। আল্লাহ তাআলা এই জন্য কান দিয়েছে দুইটা, যে শুনতে হবে বেশি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। আপনি যদি ভালো বক্তা হতে চান আপনাকে ভালো শ্রোতা হইতে হবে। আমরা শুনতে কম চাই এবং শোনা বলা খুব কঠিন কাজ। এজন্য আপনারা যে ধৈর্য ধরে শুনছেন এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ। আমি আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা কথা শুনছেন, কিন্তু আপনি যদি ভালো কথা না শুনতে পারেন আপনি কখনো ভালো বক্তা হতে পারবেন না। পৃথিবীতে যারা বড় বক্তা হয়েছে পৃথিবীতে এখানে এসে দাঁড়ান। আপনারা গামা পালোয়ানের নাম শুনেছেন? গামা পালোয়ান উপমহাদেশের সেরা কুস্তিগির ছিলেন। একবার গামা পালোয়ান সে তো উপমহাদেশের সেরা কুস্তিগির। একবার আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি ছিলেন আল্লামা ইকবাল কি করলেন, একবার এইরকম একটা প্রোগ্রামে গামা পালোয়ানকে বলে, গামা পালোয়ান আল্লামা ইকবালকে বলে তুমি কি বলো, শুধু কথা বলো, কবিতা এসে কি হয়, আমার সাথে দেখো আমার কি অবস্থা, শক্তি দিয়ে আসো। তখন আল্লামা ইকবাল তাকে বোঝানোর জন্য বলছে ঠিক আছে। এরকম একটা প্রোগ্রামে হুট করে করলো। আল্লামা ইকবাল যখন বক্তব্য দিয়ে দাঁড়ালো বললো যে এখন আপনাদের সামনে কথা বলবেন উপমহাদেশের সেরা কুস্তিগির গামা পালোয়ান। স্টেজে আসলো। স্টেজে আসার পর গামা পালোয়ানের সেই খালি ফুফু করছে, তার অলরেডি মাথা থেকে ঘাম বের হয়ে মাটি পর্যন্ত চলে আসছে। সে লাস্টে বললো আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো, সকাল বিকাল কুস্তিগির করবেন, ধন্যবাদ। নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আল্লামা ইকবালকে উনি বললেন আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি, কোনোদিন বিশ্বাস করেন আমার শরীর থেকে এক ফোঁটা ঘাম বের হয় নাই, আর আপনি আমাকে 3 মিনিট আমি স্টেজে ছিলাম, 3 মিনিট স্টেজে ছিলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঘামে নিচ পর্যন্ত গিয়েছে, আমি জীবনে এত কঠিন কাজ কখনো দেখিনি। তো সুতরাং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটি, কথা বলা, কথা শোনা, দুইটি, কথা বলা এবং কথা শোনা। এজন্য আপনারা এটা কঠিন কাজ করছেন, শুনছেন, এটা কঠিন কাজ। দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের আজকে তরুণরা বেকার কেন জানেন? জার্মানিতে তাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হার হচ্ছে পৃথিবীর 134তম। আমাদের শিক্ষা ব্যবস্থায়, জার্মানের শিক্ষা ব্যবস্থায় মাত্র 20 থেকে 30% অনার্স মাস্টার্স লেভেলে যায়। যারা যেতে পারে না, তারা যেহেতু অনার্স লেভেলে যেতে পারে নাই, তারা মাথা সেট হয়ে আছে যেটা আমি অনার্স লেভেলে যেতে পারি নাই, তো সুতরাং আমাকে কি করতে হবে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য আমাকে কিছু একটা করতে হবে। দেখেন বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ বেকার নেই, আপনি কোট অ্যান্ড আনকোট করে লিখে রাখেন। অশিক্ষিত মানুষ কোনো বেকার নেই, বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। বাংলাদেশে যত বেকার আছে সবচেয়ে শিক্ষিত বেকার। কারণ কি? আমাদের 60 থেকে 70% যুবকদেরকে আমরা অনার্স মাস্টার্স লেভেলে উঠাই দিই। সে যখন অনার্স লেভেলে যায় তো অনার্স পাস করার পরে পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, ক্ষুধা লাগলে চাঁদকেও রুটি মনে হয়। তো সেখানে আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে তিতা বকবকানো শোনা যায় না, শোনা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন আপনারা স্রোতের প্রতিকূলে চলতে পছন্দ করেন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, তারা 30 বছর ধরে একটা গবেষণা করেছে। তারা গবেষণা করে বের করেছে হু ইজ হ্যাপি, হোয়াট ইজ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ হ্যাপিনেস, সুখী কারা এবং সুখের ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি। তারা 30 বছর ধরে গবেষণা করে তারা বের করতে পেরেছে সুখী হচ্ছে তারাই, দে ক্যান মেনটেন দ্য কমিউনিটি, দে আর এঙ্গেজ এ সোশ্যাল প্রোগ্রাম। তারা হচ্ছে সুখী যারা বিভিন্ন সোশ্যাল এঙ্গেজমেন্টে থাকে, বিভিন্ন কমিউনিটিতে অংশগ্রহণ করে, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী। আমি মনে করি আপনারা যে কমিউনিটির সাথে আছেন, যুব উন্নয়ন ফাউন্ডেশনের মধ্যে একটা কমিউনিটির সাথে আছেন, প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই ব্যস্ততা আছে। ব্যস্ততার পরেও আপনারা যে একটা কমিউনিটির সাথে থেকে নিজেকে সুখী করার যে একটা প্রয়াস হাতে নিয়েছেন, এজন্য আমি আপনাদের জন্য একটা করতালি আশা করছি।
সাথে সাথে যুব উন্নয়ন ফোরামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চাইনিজরা একটা কথা বলে থাকে, আপনি যদি 1 বছরের ফলাফল চান তাহলে আপনি মাছ চাষ করেন, যদি 10 বছরের ফলাফল চান তাহলে আপনি গাছ রোপণ করেন, আর আপনি যদি 100 বছরের ফলাফল চান তাহলে মানুষ চাষ করেন। আজকে যুবকদেরকে চাষ করার জন্য, মানুষ চাষ করার জন্য আজকে যুব উন্নয়ন ফাউন্ডেশন যে চমৎকার একটা উদ্যোগ হাতে নিয়েছে। দেখেন, আমরা সবসময় দেখতে পাই আমাদের দেশে যারা বেশি গাইতে জানে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা হয়, যারা নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, এবং যারা হাসতে জানে এবং হাসাতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা হয়, মিরাকেল আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী, যারা যুবক, যারা দেশের জন্য একটা ভালো কাজ করছে তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য বড় জনন কোনো উদ্যোগ আমরা দেখি না। আজকে এই উন্নয়ন ফাউন্ডেশন যে আপনাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে আপনাদেরকে এনকারেজ করার জন্য যে উদ্যোগ হাতে নিয়েছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। দেখেন, একবার একটা স্কুল শিক্ষক তার স্টুডেন্টদেরকে বলেছে, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিয়েছে, বলছে তোমরা এক কাজ করো, যে বেলুনটা হাতে নিয়েছো ওই বেলুনটাতে তুমি তোমার নামটা লিখো। প্রত্যেকে তার নামটা লিখেছে। শিক্ষক বলে এক কাজ করো, বেলুনটা ছেড়ে দাও। বেলুনটা ছেড়ে দেওয়া হলো। এরপরে কিছুক্ষণ পরে শিক্ষক বলে, তোমার নামটা যে বেলুনে তুমি লিখেছ ওই বেলুনটা একটু হাতে নাও। দেখা গেছে প্রায় 10 মিনিট পর্যন্ত প্রত্যেকে তার প্রত্যেকের বেলুন খুঁজেছে, কেউ তার বেলুনটা খুঁজে পায় নাই। শিক্ষক বলে এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে, যার নামটা লেখা আছে, তুমি সেই বেলুনটা নাও, যার নামটা লেখা আছে তুমি তাকে বেলুনটা দিয়ে দাও। দেখা গিয়েছে মাত্র 2 মিনিটের মাথায় প্রত্যেকে তার বেলুনটা খুঁজে পেল। শিক্ষক বলল, দেখো, আলটিমেটলি তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে এই যে ভলেন্টিয়ার যারা আছেন বা এই যুব সংগঠন যারা করছেন, তাদেরকে আমি মনে করি তারা হচ্ছে যে নিজের খেয়ে অন্যের মহিষ তাড়ানোর মতো। কি লাভ? আপনারা যদি উদ্যোক্তা হন, আপনারা যদি ভালো কিছু করেন, এই ভাইদের কি লাভ একটু বলেন তো আমাকে। কোনো লাভ আছে? কোনো লাভ নেই আমার মনে হয়। কিন্তু তারপরও কেন করছে? এই যে অন্যকে সুখী করার মাধ্যমে নিজেকে সুখী হওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উখরিজাতিল নাস, আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমাকে আমি সৃষ্টি করেছি উখরিজাতিল নাস, মানুষের কল্যাণ করার জন্য, অনলি ফর ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। দেখেন, পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। আপনি দেখেন, একটা গরু যখন বাচ্চা প্রসব করে, দেখবেন বাছুরটা হওয়ার পর দে এক দৌড়, দেখেছেন কিনা আপনারা কখনো? দৌড় দেয়। তার মানে বাচ্চা হওয়ার পরে সে নিজে স্বাবলম্বী থাকে। কিন্তু মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই। একটা মানুষ যখন প্রসব করার পরে, মা যখন সন্তান প্রসব করে, তখন 2 বছর অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। তার মা যদি তাকে খাওয়ার দেয় সে খেতে পারে, মা যদি তাকে খাওয়ার না দেয় সে খেতে পারে না। এবং কি বলা হয়, তাকে 2 বছর মা যে পরিমাণ ঘুম নষ্ট করে, প্রায় 6 মাসের ঘুম মা নষ্ট করে। তার মানে মানুষ অন্যের উপর নির্ভরশীল, কিন্তু পৃথিবীর কোনো প্রাণী অন্যের উপর নির্ভরশীল নয়। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অন্যের উপর নির্ভরশীল হয়ে। তার মানে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন রিসিপ্রোকালনেস, একে অপরের উপর নির্ভরশীলতা, একে অপরের জন্য কাজ করা। আপনি শুধু নিজের জন্য কাজ করলে হবে না, আপনাকে অন্যের জন্য কাজ করতে হবে। তো সুতরাং আজকে এই যে যুব উন্নয়ন ফাউন্ডেশন আপনাদেরকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করে, এত অর্থ খরচ করে, এই বিভিন্ন বড় বড় স্পিকারদেরকে নিয়ে এসে আপনাদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে তারা এই বাংলাদেশকে সুন্দর করতে চায়, আল্লাহর যে আদেশ সে আদেশটা পালন করতে চায়। তো সুতরাং এটা আমরা স্যালুট জানাই। আজকে আপনাদের টপিক দেওয়া হয়েছে বেকারত্ব নিরসনে যুবকদের করণীয়। আজকে বর্তমানে বাংলাদেশের যুবক আছে বেকার, বাংলাদেশে বর্তমানে 4.5 কোটি যুবক আছে, 4.5 কোটি। এবং পৃথিবীতে বর্তমানে বাংলাদেশে প্রায় 65 লক্ষ বেকার আছে। তার মধ্যে 60 লক্ষ হচ্ছে শিক্ষিত বেকার এবং 10 লক্ষ হচ্ছে অনার্স মাস্টার্স পাস বেকার। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি, ইটস এ ভেরি অ্যালার্মিং। এবং কি এই যে বেকার, আমরা বলি না আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, বলি না আমরা সবাই স্লোগান দিতে চাঁদাবাজ মুক্ত দেশ চাই, কিন্তু চাঁদাবাজি দেশে বন্ধ হচ্ছে না কেন জানেন?
এই যে 60 লক্ষ 65 লক্ষ বেকার আছে, এই বেকারগুলো কিভাবে চলবে? বেকারগুলো যখন দেখে যাচ্ছে কিছু করতে পারছে না, তখন সে মনে করে আমার জন্য একটা পেশাই বাকি আছে, সেটা হচ্ছে রাজনীতি। আমি যদি রাজনীতিতে যাই তাহলে রাজনীতি আমাকে খাবার দিবে, এটাকে পেশা হিসেবে নিয়েছে। পৃথিবীর কোনো দেশের রাজনীতি পেশা নয়। পৃথিবীতে যারা